ফার্স্ট অফ অল মানে মানে এটা ছেলেদের ক্রেডিট, যারা ভালো ক্রিকেট খেলছে বলেই আমরা এত একটা ছোটো বাজেটের টিম হয়েও মানে অনেক ইয়াং প্লেয়ার, মানে যদিও কিছু সিনিয়র প্লেয়ার ছিল, বাট তারপরেও মানে যারা ছিল নাইম, ফরহাদ এবং সানিয়ার হয়তো বলে এক্সপিরিয়েন্স, বাট বাকি পুরো টিমটা আর খুব ইনএক্সপিরিয়েন্স একটা দল। তারা যে সাহস করে খেলছে বা ভালো করছে এটা ওদের ক্রেডিট দিতে হয়। আর আমি 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 এতটাও যে বেশি আশা করতে পারি না, কারণ সুপার লিগ খেলার ইচ্ছা ছিল, যে কারণ 6-7টা টিম তো খুব ভালো ছিল, ওখানে ফাইট করে আমরা প্রাইম ব্যাংকের উপরে আমরা যে সুপার লিগ খেলছি, সেটা সব অবশ্যই প্রশংসার উদ্বেগ। বাট আমরা সুপার লিগে এসে সুপার লিগের আগে থেকে আমরা লিটনকে মিস করেছি, ইফতিকে মিস করেছি। মানে যেহেতু একটা ছোটো বাজারের দল, তার মধ্যে এরকম দুটো প্লেয়ার প্লাস পরে এখন তামিম জাওয়াদকে আমরা লাস্ট 2 ম্যাচ ধরে মিস করছি। তো এই 4টা ব্যাটসম্যান না থাকাতে ডেফিনেটলি আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। বাট নেভারদেলেস অন্য ছেলেরা সুযোগ পাচ্ছে, তাদের জন্য একটা বড় এক্সপোজার হচ্ছে, এটাও ব্যাপার। বাট আমরা অনেকে হয়তো বা সুযোগটা কাজে লাগিয়েছে, অনেক হয়তো বা লাগাতে পারেনি। বাট প্রথম বছর ইনএক্সপিরিয়েন্স তো অবশ্যই একটা বড় ম্যাটার করে। বাট আই এম হ্যাপি, আমি বলবো না যে আমি হ্যাপি না, আমি হ্যাপি যে সোফার আমরা যে পারফরমেন্স করেছি, এখনও 3টা ম্যাচ আছে। আমি খালি ওইটাই একটা কথাই বলি যে এটা একটা জাস্ট অপরচুনিটি ফর এভরিবডি, মানে আমার টিমের যারা ইয়াংস্টার আছে, তো তারা যদি সেই অপরচুনিটিটা কাজে লাগাবে, ফিউচারে তাদের জন্যই ভালো হবে আসলে। লিগটা কেমন দেখছেন? মানে আপনি তো লং টাইম এই ঘরোয়া লিগের সাথেই আছেন, এবার লিগটা কেমন দেখছেন? উইকেট হোক, সব কিছু মিলে প্রতিদ্বন্দ্বিতা হোক। না, কম্পিটিটিভ হয়েছে, ভালো কম্পিটিটিভনেস আছে। আমার মনে হয় যে এখনও তো শিরোপা রেসে আবনি মোহামেডান টিকে আছে, গাজী গ্রুপও টিকে আছে, আমি মনে করি 3টা দলই টিকে আছে। সুতরাং এখনও বলা যায় না যে কেন শিরোপা হবে, যদিও আবনি খুব ভালো ক্রিকেট খেলছে, মোহামেডানও খেলছে, গাজীও খুব ভালো ক্রিকেট খেলছে। তো আমার মনে হয় যে ভালো একটা লিগ হয়েছে, এমন কারণ অনেক ইয়াংস্টাররা ভালো পারফর্ম করেছে, এটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার, যে নতুন নতুন প্লেয়াররা পারফর্ম করেছে, এটা একটা বড় ব্যাপার। তো আমার মনে হয় খুব ভালো একটা লিগ হয়েছে। গরমটা একটা কনসার্ন, সত্যি কথা যেটা সবসময় আমরা বলি, বাট হয়তো বা এটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে, বিশেষ করে রমজান মাসটাতে ছেলেদের অনেক কষ্ট হয়েছে, কারণ 2 দিন পরে আবার একটা করে ম্যাচ খেলা টাফ হয়, বেসিক্যালি ফাস্ট বোলারদের জন্য ডিফিকাল্ট হয়। ছোটো ছোটো ইঞ্জুরিগুলো, আমার যেমন ফাস্ট বোলারটা ইঞ্জুরিতে আমরা একটু ভুগেছি, যে ফাস্ট বোলারটা ইঞ্জুরি ছিল প্রায় আমাদের 4 সপ্তাহ তো খেলতেই পারেনি। তো এটা একটা কনসার্ন এই গরমে আসলে, সত্যি কথা বলতে। যে টিম নিয়ে আসলে এভাবে এগিয়ে আসলেন, তারপরে আপনি বলছিলেন যে লিটনকে মিস করেছেন, কিন্তু লিটন যখন পিএসএল এ খেলতে গেল, দুর্ভাগ্যজনক বশত সে ইঞ্জুরির কারণে খেলতে পারল না। আপনি এজ এ কোচ তাকে অনেকদিন ধরে দেখছেন, এই যে লিটনের ব্যাড লাকটা, এটা নিয়ে যদি কিছু। এটা তো নিহাত একটা ব্যাড লাকি আসলে, ইঞ্জুরি তো ইঞ্জুরি, বাট লিটন ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড, ও ভালো খেলার জন্য সংকল্পবদ্ধ ছিল। আমি যতটুকু ওর সাথে কথা বলেছি, ট্রেনিংটাও সে সিরিয়াসলি খুব সিরিয়াস ট্রেনিং করেছে, সত্যি কথা বলতে গেলে। মানে ও বলেছিল যে তার সুযোগ যদি পাই তো সেটা কাজে লাগাতে হবে আসলে, এটাই। বাট মানে আপনি তো এটা আসলে ইঞ্জুরি এমন একটা জিনিস, এটাতে আপনি ফাইট করতে পারবেন না আসলে, এটা হতেই পারে। তো ইজ আনলাকি ওয়ান এগেন। তো আমার মনে হয় যে অনেক সময় এটা হিতে বিপরীত হতে পারে, রেস্ট পেয়েছে, একটু রিদম ফিরে আসতে, মানে আমি বলছি ইঞ্জুরিটা কাটিয়ে উঠে আবার ভালো ট্রেনিং করে সামনে বাংলাদেশে অনেক খেলা আছে, যদি সুযোগ পায় সেটা কাজে লাগাতে পারবে। এর মধ্যে তো ডোমেস্টিক আর এরকম কোনো খেলা নেই, ওয়েট করতে হবে লিটনকে সেই অপরচুনিটির জন্য আবার। ভাই এক সময় হয়েছিল যে রিশাদকে কোনো দলই নিত না, 2023-এ আপনি তাকে আহ্বানিতে নিয়েছিলেন, তাকে কোনো টিম নিতে চাচ্ছিল না ওই সিচুয়েশন থেকে। সেখানে রিশাদ এখন পুরো ওয়ার্ল্ডের মানে চোখে, আপনি এই জিনিসটা আসলে কতটা উপভোগ করছেন? না, ডেফিনেটলি সুযোগটা খুব ইম্পর্টেন্ট আসলে, যে কোনো ইয়াংস্টারের জন্য সুযোগটা খুব ইম্পর্টেন্ট। আমি তো রিশাদের জন্য একটা ব্রেক দরকার ছিল। আমার মানে যে বেশ কিছু ম্যাচ খেলেছে এবং এবছরও ঢাকা প্রিমিয়ারে প্রাইম ব্যাংকের জন্য খেলেছে। তাই মনে করি জাতীয় দলের সুযোগ পাওয়াটার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল, এবং ম্যানেজমেন্ট যে সুযোগ দিয়েছে, ম্যাচ খেলিয়েছে। তো আমার মনে হয় যে এটাও যদি ব্রেক দরকার ছিল। আমাদের তো এরকম রেগুলার এরকম লেগ স্পিনার আমরা তৈরি করতে পারবো না। রিশাদ খালি লেগ স্পিনার, রিশাদ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, এবং ব্যাটিংয়েও লং হ্যান্ড খেলতে পারে পিছন দিকে। তো ওর ব্যাটিংয়ে আমি মনে করি হি ইজ ক্যাপেবল, ওকে আরও পরিশ্রম করতে হবে, ব্যাটিং ক্লাস করলে হয়তো পারফেক্ট একটা অলরাউন্ডার হিসেবে তৈরি হতে পারবে। যদিও খুব মানে আজকে ম্যাচটা দেখা হয়নি আপনার বাংলাদেশ দলের, তারপরেও বাংলাদেশ দল গত কয়েকটা সিরিজে আমরা দেখেছি, মানে টেস্টে ওই টেম্পারমেন্ট দেখা যায় না, যে টিকে থাকা, কিছু ভুল করে হয়তো বা কোনো একটা ব্যাটসম্যান 40টা বল খেলছে বা 50টা বল খেলছে, এরপরে খুব ভুল করে আসে। আপনি যেহেতু সবার সাথেই কাজ করেছেন, সবাইকেই দেখেছেন এবং ডোমেস্টিকেও দেখছেন, হয়তো অনেকে এনসিএলও খেলে না, মানে কোনো ইম্প্যাক্ট পড়ছে কি, মানে লঙ্গের ভার্সন খেলার অভ্যাসটা নেই বলেই কি হচ্ছে? মানে আপনি যেটা দেখেছেন আর কি, বা কী করা উচিত বলে মনে হয়? হয়তো বা তাই, যে আপনার হঠাৎ করে আবার ওয়ানডে ফর্মেট থেকে সাদা বলের ফর্মেট থেকে সবাই লাল বলে ফর্মেটে, যদিও বেশ কিছুদিন আগেই উঠিয়ে ফেলেছে হয়েছে দলকে। বাট তারপরে হয়তো বা মানে আপনি যদি এখানে বলেন সাদমান, মমিনুল, শান্ত বা জয়, যারাই টপ অর্ডারে ব্যাটিং করে, তারা কিন্তু সবাই কিন্তু যথেষ্ট ধৈর্য আছে তাদের, এমন না যারা ধৈর্য নেই, তারা উইকেটে থাকতে পারে, টিকে থাকতে পারে। বাট মানে এগেন হয়তো আমি জানি না কীভাবে আউট হয়েছে, আমি খেলা এক ফোটাও দেখিনি আজকে, তো ওটা নিয়ে কমেন্ট বলতে পারবো না। বাট আমি বিশ্বাস রাখি যে আমাদের টেস্ট দল খারাপ না, এরা
ক্যাপেবল প্লেয়ার্স, বাট হচ্ছে না, হয়তো হবে, সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের ওয়েট করতে হবে, একটু সুযোগ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সেটাই করা আমাদেরও, ধৈর্য ধরতে হবে সবাইকে। তো আমার মনে হয় যে সবাই ক্যাপেবল, এমন না যে তারা ক্যাপেবল না। সুজন ভাই, অন্য একটা প্রশ্ন করি, আসলে আপনার বক্তব্য শোনাটাও জরুরি, কারণ একপাক্ষিক অনেক কিছু হয়ে যায় অনেক সময়। হ্যাঁ। সেক্ষেত্রে স্পেসিফিক যদি দুটা ঘটনা বলি, একটা শাইনপুকুর ম্যাচ নিয়ে অনেক কানাঘুষা কিংবা সন্দেহজনক কথাবার্তা চলছে, একই সঙ্গে আবার দুদকের লিস্টেও আপনার নামে অভিযোগ দেওয়া হয়েছে। এই দুইটা স্পেসিফিক ঘটনা নিয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। ফার্স্ট কথা হচ্ছে শাহিনপুকুর ডেফিনেটলি আমারই, মানে যারা খেলছে আমার একাডেমি প্লেয়ার সবাই বলতেই পারে, বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি 350 রান করে 150 রান হলট করতে বলতাম ওদের। আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট, ওদের আউটগুলো দেখে হয়তো সন্দেহ করছে তারা, এটাই। বাট আমার মনে হয় না, আর আমার না যে আমরা চ্যাম্পিয়ন রেতে ছিলাম যে ওই 2টা পয়েন্ট আমাদের খুবই দরকার ছিল, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না, এরকম কিছুও না। তার আমি আমার যারা আমার থেকে খেলা শিখে, যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি, সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো। সুতরাং এগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে, আমার মনে হয় খুবই খারাপভাবে। এটা কারা করছে আমি বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। আর দুদকের ব্যাপারটা আমি খুব শকড, আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে, যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কী হয়েছে না হয়েছে। তা আমি তো আসলে বিসিবিতে অবশ্যই ডিরেক্টর হিসেবে ছিলাম, আমার দায়িত্ব হয়তো বা ছিল, বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না। আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করেছি। আর এখানে কেন দল খেলবে না, কোন দল খেলবে, কয়টা দল খেলেছে, এগুলো তো আমার এখতিয়ারভুক্ত না। বোর্ড থেকে আমাকে বলা হতো যে একটা একাডেমি কাপ করার জন্য যেটার দায়ভার আমার উপরে থাকতো, বিসিবি ডেভেলপমেন্টের উপরে, সেটা আমরা করতাম। বিভিন্ন একাডেমিকে আমরা অনেকগুলো একাডেমি টুর্নামেন্ট খেলতো। তো এটার মধ্যে মানে আমার নাম সম্পৃক্ততা করার কারণটা কি, বা কারা করেছে, বা কে কমপ্লেন, এরকম সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকতো তাহলে আমার জন্য ইজি হতো বোঝা যায় কেন আমার নাম জড়ানো হলো, বা আমার কী রোলটা ছিল আসলে এই সিসিডিএমের আন্ডারে যে টুর্নামেন্টটা হতো, আমার কী রোল, আমি এটাই খুব অবাক করলাম। সেখানে যে নোটটা দেওয়া হয়েছে ওখানে বলেছে যে আপনি আর মল্লিক ভাই মিলে পাতানো ম্যাচে পরিচালনা করতেন। ম্যাচই তো বলে 2টা না 3টা টিম খেলেছে, ওটা আমাদের পাতানো হবে কেমনে ম্যাচ, আমি তো এটা বুঝলাম না। মানে 2টা টিম খেললে তো 2টা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, রানার্স আপ হয়ে গেছে, পাতানোর কিছু নাই তো। একটা টিম চ্যাম্পিয়ন হবে, একটা রানার্স আপ হবে, পাতানোর কী হইলো, আমি তো এটাই বুঝলাম না। এখন কোনো টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক ভাইয়ের দোষ না, বা বোর্ডের অন্য কারোর দোষ ছিল না। আর আমি কেন এই টুর্নামেন্টের ফলে যাব বা আমি বলতে যাব, আমার তো দরকার নেই সেটা কথা বলা, ঠিক না। চাওয়া মনে হয় যে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা ভালো হয়, যদি এরকম প্রমাণ থাকে যে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম বা আমি ওই মাঠে যেতাম। আমি তো একটা কোয়ালিফাইং মাঠে যাইনি কোনোদিন, আমি জানতামও না যে কোন টিম রিস্টার্ট করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে, আমি তো এটা বলতে পারবো না। যদি আপনি এটা বলতে চান যে ফিক্সিং করতে হবে, যে 8-10টা টিম থাকে ওইখান থেকে আমাদের 2টা টিম করাতে হবে, সেটা একটা কথা ছিল, যে আম্পায়ার বাজে আম্পায়ারিং করেছে বা অপোনেন্ট টিমের প্লেয়ারকে আমরা, সেটা তো প্রত্যেক 10টা টিমই তো আর আমাদের না। যদি এরকম থাকতো সেটা তো অন্তত ছেলেরাও বলতে পারতো যে আমাদের সাথে এরকম হয়েছে। তা আমার মনে হয় এটা নিছক একটা মানে সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বশে পড়ে করছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যতদিন বোর্ডে ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই মানে অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে, যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন, তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি, হয়তো তারা বোর্ডেও আসতেন না, কাজও করতেন না, আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে। তো এটা আমার জন্য খুবই মানে এতদিন পর একটা আমি মনে করি আমার ব্যর্থতাই দুঃখ, সত্যি কথা লাগছে, কষ্ট হয়েছে অনেক, যে ক্রিকেটের জন্য সার্ভ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি, অধিনায়ক ছিলাম, তারপর ক্রিকেট বোর্ডে এত বছর কাজ করেছি, এটার ফলটা যদি এরকম হয় সেটা কষ্টেরই আসলে সত্যি কথা। বাট মানে যদি সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা তো আমাকে ফেস করতেই হবে। আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট। এই যে বললেন যে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন, দেশের ক্রিকেট উন্নয়নে সবসময় আপনি ছিলেন, বিভিন্ন তরুণ ক্রিকেটার আপনার হাত ধরে উঠে এসেছে, তারপরে যখন এই মানে নিজের কাছে কতটা দুঃখজনক মনে হয়? অনেক, আমি তো সেটা বললাম, এটা অনেক। আমার মনে হয় যে বোর্ডে ইলেকশন করতে যাওয়ার জন্য, যদি প্রেসিডেন্ট হতে যাওয়ার জন্য বা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য যদি এইসব কেউ করে থাকে, সেটা আমি মনে করি নিছক একটা মানে মানে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক। কারণ আমি মনে করি না যে, আমি সবসময় একটা কথা বলতাম, বোর্ড আমার পার্মানেন্ট জায়গা না, বাট আমি বাংলাদেশ টিমের মানে আমার পরিচয়টা থাকবে আমি বাংলাদেশের জন্য ফর্মার ক্রিকেটার, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি বোর্ড ডিরেক্টর সারা জীবন থাকবো না, হয়তো বা এত বছর ছিলাম, সেটা আমি ইলেকশন করে আমি ছিলাম, বোর্ড আমাকে চেয়েছে এই জন্য আমি ছিলাম। বাট এটার মধ্যে যদি কোনো এরকম প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য মানে এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে, তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে, সেটা আমার মনে হয় ভালো। কারণ আমারও একটা মানে আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে, এটা আমার বদনাম ছাড়া কিছু না। দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না। সত্যি কথা বলতে আমিও যেটা বলবো যে যাদের দুদক আছে এই রিপোর্টে, দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন, এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের এগেন্সটে যেটা ডিসিশন নেয়। কারণ আমি বলবো যে আমার যদি প্রমাণ করতে কিছু থাকে অবশ্যই সেটা আমার তো নিতেই হবে, আমি সেটা বললাম। এটা তো আমি তো দেশের বাইরে না, আমি দেশের ভিতরেই আছি, সুতরাং আমাকে যে কোনো সময় পাবে।
সুতরাং আমার কথা হচ্ছে যে কিন্তু জিনিসটা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? কারণ আমার নাম তো আজকে নষ্ট হলো না, যে আমার নাম গেলে মানুষ আমাকে এখন এই কথাটা বলছে, অনেকেই বলছে তোর নাম দুদকে গেল, অনেক কিছু হলো। সুতরাং যদি হয় সেটা যদি এটা ফলস একটা ইয়ে করে তাহলে সেক্ষেত্রে কী হবে? সেটাও আমার প্রশ্ন সবার কাছে, যে যেটা আমি যেটা বললাম যে এত বছর ক্রিকেট খেললাম, ক্রিকেটের সাথেই ছিলাম, কারণ আমি ক্রিকেটের মাঠের বাইরে একটা দিনও যাইনি আজ পর্যন্ত। সত্যি কথা, ক্রিকেটই আমার সব কিছু, আমার পেশা বলেন, আমার নেশা বলেন, যেটাই বলেন। সুতরাং যদি আমি এটার সাথেই বেইমানি করে থাকি, তো আমি মানুষই না কোনো, আমি মানুষের পর্যায়ে পড়ি না আসলে, যদি আমি সেটা বেইমানি করে থাকি। সুতরাং এই তো আমার ওইটাই কষ্ট যে মানে এত বছর পর আমি করছি, মানে এখন আর মানে যে একটা স্প্রিয়ারে আমি কাজ করতাম, মানে একটু কষ্টই হয় যে হয়তোবা কী অন্যায়টা আমার ছিল, যে কেন মানুষ এরকম আমার সাথে করবে, বা আমি কার বনে যদি হ্যাঁ বা বছর সময়ের সাথে সাথে অনেক ডিসিশন আমাকে হয়তো নিতে হয়েছে বোর্ডে থাকা অবস্থায়, বা পার্সোনালি হয়তো অনেক সময় ক্লাব দল করতে গিয়ে অনেক কিছু হতে, প্লেয়ার একটা দলে নিতে গিয়ে বা কোনো একটা অফিসিয়ালের সাথে তো কথা কাটিয়েছে, সেটা হতেই পারে, সেটা পার্ট অফ মাই প্রফেশন। বাট এটার জন্য যে আপনি এরকম একটা বড় একটা অন্যায় প্রতিবাদ আমার নামে করবেন, সেটা তো আপনি ঠিক করছেন না, ঠিক না? পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে, সেটার জন্য আপনি আমাকে এভাবে মানে অপদস্থ করবেন, সেটা আসলে মেনে নেওয়ার মতোই না। বাট ঠিক আছে, আমি তো বললাম যে আই টেক দ্য চ্যালেঞ্জ, সুতরাং আমার কোনো অসুবিধা নাই। এনি টাইম দুদক ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন্স, অ্যান্ড তারা যেটা পেয়েছেন যদি তারা সত্যতা পেয়ে থাকেন সেটাও আমাকে বলবেন নিশ্চয়ই, যদি এরকম হয়ে থাকে। আই এম হ্যাপি আনসার। সেটা হচ্ছে মানে এই যে ফিক্সিং এর যে বিষয়টা মানে পাতানো হচ্ছে বা জি। এটা কোনো কথা হয়েছে আপনার বা না, আমাকে কেউ বলেও নি, ডাকেও নি, কিছুই না আসলে। মানে আপনি কোনটা বলছেন, মানে মানে কোনো মানে যে ঘরোয়া ক্রিকেটের কথা? না, লাস্ট ম্যাচে শাহিনপুকুর এবং না, আমাকে কিছুই বলা হয়নি, জানি না। আমি খালি আমার যেহেতু প্লেয়াররা তারা আমাকে ফোন করেছিল, রাহিম ফোন করেছিল, বিকজ রাহিম আমার সাথে প্রায় ওই বয়স যখন 13-14 তখন ও আমার সাথে একাডেমিতে কাজ করে। ও আমাকে ফোন করেছিল, স্যার এরকম হয়েছে, আমাকে এটা ডেকেছে, আমার মোবাইল নিয়ে গেছে, এরকম কথা জিজ্ঞেস করেছে। আমি বলছি ঠিক আছে, তুই যদি অন্যায় করিস তাহলে অন্যায়, কিন্তু তো সেটা তো প্রমাণের একটা ব্যাপার আছে যে অন্যায় করেছে, ঠিক না? একটা ছোটো ছেলেকে আপনি এইভাবে জেরা করবেন বা আপনি প্রমাণ ছাড়া, সেটাও সঠিক কতটুকু আমি সেটাই সত্যি বড় কথা এবং আসলে। প্রকাশ্যে যেটা করলো এটা কি ঠিক হয়েছে কিনা? সেটা বিসিবি বলতে পারবে আমার এটা মনে সবাই হয় যে সমালোচনা করছিল ভাই, মানে আপনি তো আমি যে মানে অ্যান্টি করাপশনের অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয়, সেটা যে প্রকাশ্য হয় এইভাবে হয় সবার সামনে হয়, এটা আমি প্রথম দেখলাম। সেটা এটা যারা করেছেন তাদের রেসপন্সিবিলিটি কতটুকু, বা দুইটা ছেলে তাদের তো একটা ক্যারিয়ার আছে না, সুতরাং আপনি তাদেরকে প্রমাণ হওয়ার আগেই তাদের সামনে এত কিছু করলেন, সেটা তো তাদের সাথে ইনজাস্টিসই আমি বলবো সত্যি কথা বলতে গেলে। শুধু আমার একটা প্রশ্ন ছিল, আজকে বিজয় 50টা 100 করেছে, সব কিছু মিলে বিজয় আপনার দলে অনেকদিন খেলেছে, তো বিজয়কে নিয়ে যদি আমি বলবো যে আমাদের ডোমেস্টিকের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সত্যি কথা বলতে গেলে, প্রিমিয়ার লিগের তো অবশ্যই, মানে প্রতি বছর এত রান করে এবং এত এক্সপিরিয়েন্স বিজয়। আমি একটু আগেই আমার কিছু ইয়াং ছেলেকে ওর ব্যাটিং দেখাচ্ছিলাম, গাজীর ব্যাটিং হচ্ছিল, যখন ব্যাটিং করছিল দেখাচ্ছিলাম যে কত পলিশড ব্যাটিং করে, কতটা সেন্সেবল ব্যাটিং করে, এবং মানে মানে আমার মনে হয় যে ওকে আউট করা যাবে না। যেমন আমাদের সাথে লাস্ট ম্যাচে ওরা হারলো, তখন বিজয় রান আউট হয়েছিল, তাই আমি বললাম রান আউট না হলে ম্যাচ জিততে পারতি না। তো দ্যাটস মানে সত্যি কথা, বিজয় মানে আমার মনে হয় যে মানে আমাদের ডোমেস্টিক ক্রিকেট সার্কিটের প্রিমিয়ার লিগে মানে অনবদ্য, আসলে ওর থেকে বেটার প্লেয়ার মনে হয় নাই এখন সত্যি কথা বলতে। অ্যাজ পারফরম্যান্স টি-20 ক্যাপ্টেন কোথা হচ্ছে, লিটনের সাথে তো আপনি অনেক দিনের কাজ করছেন, এবং সামনে থেকেও দেখেছেন আসলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে লিটন আসলে কেমন হতে পারে টি-20? দেখেন, ওদের সবার মাথা ভালো, আমি বলবো না যে মিরাজ খারাপ, শান্ত খারাপ, লিটন খারাপ, সবার মাথা ভালো, সবারই ক্যাপাবিলিটি আছে ক্যাপ্টেন। লিটন অনেক গুড থিঙ্কার, আমি সবসময় আগেও বলেছি আমি লিটন গুড থিঙ্কার। তাও মনে হচ্ছে যে বিসিবি কাকে দিবে না সেটা আমি বলতে পারবো না, বাট যাকেই দিক সেই মনে হয় জিনিসটা নিষ্ঠার সাথেই করবে, আমি এটা বিশ্বাস করি আসলে। সুজন ভাই, রিশাদকে নিয়ে কথা হচ্ছিল। রিশাদ যে ক্যালিবারের প্লেয়ার, এই ক্যালিবারের প্লেয়ার ওয়ার্ল্ডে 3 জন আছেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাশিদ খান এবং রিশাদ। আপনার কাছে কি মনে হয় ধীরে ধীরে রিশাদ যদি এরকম পারফর্ম করতে থাকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের চাহিদা আরও বাড়তে থাকবে? দেখেন, আমি রিশাদকে নিয়ে বেশি কিছু বলবো না, আমি খালি বলতে চাই আমি কারোর সাথে তুলনা করতে চাই না। আপনি যে দুটো নাম বললেন ওয়ানিন্দু এবং এই রাশিদ ক্যালিবারের খান, player, আমি বলছি হ্যাঁ এই ঘটনা, বাট অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন লেগ স্পিনারের কদর অনেক বেশি সত্যি কথা বলতে। তো আমার মনে হয় যদি রিশাদ যদি তার এই ফর্ম ধরে রাখতে পারে, ভালো করতে পারে, ডেফিনেটলি হি উইল বি ওয়ান অফ দ্য বিগ স্টার ইন ওয়ার্ল্ড ক্রিকেট।